ঠিক আছে। সো লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম যে ল অফ মাস অ্যাকশন। এবার ল অফ মাস অ্যাকশন কি বলে, আমাদেরকে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is equals to যাও কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আছে রেজ টু देयर পাওয়ার, রাইট, আর যাও রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন আছে রেজ টু देयर পাওয়ার, এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। এবার যদি আমরা এখানে কনসেন্ট্রেশনে বসাই, রাইট, তাহলে এটা কি পাবো আমরা, কেসি। যদি এটা গ্যাসিয়াস হয় তাহলে আমরা যখন এদের ভ্যালুস বসাবো তাহলে আমরা কি পাবো, কেপি পাবো, বিকজ আমরা এখানে প্রেসারে বসাচ্ছি ভ্যালুস, ঠিক আছে। এবার এই কেসি আর কেপির মাঝখানে রিলেশন কি আছে, এই ডেরিভেশন আমি লাস্ট করে আমরা প্রুফ করেছিলাম যে কেপি আর কেসির ডেরিভেশন হচ্ছে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এনজি, রাইট। তো এটা ছিল আমাদের ডেরিভেশনের ফার্স্ট পার্ট এত দূর। তারপর এটা সেকেন্ড পার্টের আমরা ভ্যালুস গুলোকে সাবস্টিটিউট করেছিলাম আর আলটিমেটলি আমরা থার্ড পার্টে এই ডেরিভেশন পাচ্ছি কেসি ইজ ইকুয়াল টু আরটি ডেল্টা এনজি। নরমালি এটা পড়ানো হয় না যে কিভাবে কেসি আর কেপি ডেরিভেশন আসছে, বাট আমি পড়াই কোনো ভালো স্কুলে ডেরিভেশনটা আসে আর ডেরিভেশনটা পড়া উচিত যে ডেরিভেশনটা কিভাবে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এনজি হচ্ছে। যেখানে ডেল্টা এনজি কি আছে এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি, গ্যাসিয়াস প্রোডাক্টস মাইনাস গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্টস, রাইট। তো এবার এই ফর্মুলার আজকে আমরা স্পেশাল কেস করব আর এখান থেকে আমরা নিউমেরিক্যালস প্র্যাকটিস করব, ঠিক আছে। চলো, তো আমি কিছু ইকুয়েশনস লিখব যা তোমরা কেপি কেসি লেখার চেষ্টা করবে, ঠিক আছে। ধরে নাও আমি যদি একটা ইকুয়েশন দিই যে ক্যালসিয়াম কার্বনেট gives ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, রাইট। আমি যদি বলি যে এটার কেসি লেখো আর এটার কেপি লেখো, এটার কেসি লেখো আর এটার কেপি লেখো, তাহলে এটা লাস্ট ক্লাসে এই কোশ্চেনে এন্ড হয়েছিল। আর কেসি কি হবে, কেসি হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট। এবার দেখো যারা সলিডে আছে তাদেরকে আমরা ইগনোর করি, তাদের অ্যাক্টিভ মাস কি ধরা হয় 1, এটা আমি শিখিয়েছি যে 1। তাহলে এখানে কেসির ভ্যালু কি হয়ে যাবে, প্রোডাক্টে কি আছে, গ্যাস শুধু CO2 আছে, তাহলে এটা কি হবে CO2, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি যদি আমি লিখি তাহলে কি হওয়া উচিত ছিল, ক্যালসিয়াম অক্সাইড CO2 ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট CaCO3, বাট এটা তো সলিড, তাহলে এখানে 1 1 বসালে কি হবে, এটা কি হয়ে যাবে, CO2 এর ইকুয়াল হয়ে যাবে, এটা CO2 এর ইকুয়াল হয়ে যাবে। এর Kp কি হবে তাহলে, পার্শিয়াল প্রেসার অফ CO2, এর Kp কি হবে, পার্শিয়াল প্রেসার অফ CO2, বিকজ এখানে পাওয়ারও কি আছে 1, এটা কি হয়, এটা হয় পার্শিয়াল প্রেসার, এটা হয় পার্শিয়াল প্রেসার, এটা কি হয় পার্শিয়াল প্রেসার। চলো এবার আমি এটা হচ্ছে ফার্স্ট। এবার এখানে আমি জিজ্ঞেস করি যে কেপি কেসি ইকুয়েশনের তুমি ফরম্যাট লেখো, তাহলে ফর্মুলা কি আছে, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এনজি। তো এখানে ডেল্টা এনজি এর ভ্যালু কি হবে, 1 মাইনাস 0, বিকজ প্রোডাক্টে কি আছে, একটা গ্যাস আছে আর এখানে একটাও গ্যাস নেই, 1 মাইনাস 0 কি হবে 1, তো এখানে ডেল্টা এনজি এর ভ্যালু কি আছে 1, তো কি হয়ে যাবে, Kp is equals to Kc into R into T, বিকজ এখানে 1 বসালে RT হয়ে যাবে। এই এক্সপ্রেশন থেকে আমরা কি পাচ্ছি যে Kp নিশ্চয়ই Kc এর থেকে কি আছে, গ্রেটার আছে, রাইট, বিকজ Kc এর সঙ্গে কিছু মাল্টিপ্লাই করতে হচ্ছে তবে Kp এর ইকুইভ্যালেন্ট হচ্ছে। তো এখান থেকে আমরা একটা কনক্লুশন পাচ্ছি যে যদি ডেল্টা Ng আমাদের গ্রেটার দেন 1 হয়, সরি গ্রেটার দেন 0 হয়, 0 বেশি, দেখো এটা 0 বেশি মানে পজিটিভ হয়, তাহলে কনক্লুশন কি হবে, Kp কি হয়ে যাবে, গ্রেটার দেন Kc, রাইট। যদি কোনো ইকুয়েশনে ডেল্টা Ng ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা দেখব Kp আর Kc কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কিভাবে দেখো, আমি একটা কেস দেখাচ্ছি এখানে। ধরো তোমার একটা গ্যাসিয়াস ইকুয়েশন আছে যেখানে ধরো A প্লাস B গ্যাস হচ্ছে আর সেটা কি তৈরি করছে, C গ্যাস প্লাস D গ্যাস। একটা एग्जांपल নিয়ে নাও, এটা হচ্ছে তোমার
NOCl plus H2 গ্যাস কি তৈরি হচ্ছে এখান থেকে তোমার NO, আচ্ছা একটা বেশি হয়ে যাবে তাহলে 1 হবে না H2I2 আচ্ছা এটাই নিয়ে নাও एग्जांपल। তাহলে এখানে 2 গ্যাসিয়াস প্রোডাক্ট আর 2 রিঅ্যাকট্যান্ট মাইনাস করলে কি হবে 2 2 0। এবার যদি এখানে আমি এই ফর্মুলায় যদি 0 বসাই তাহলে RT এনিথিং টু দি পাওয়ার 0 কি হয় 1 হয়, তাহলে KP কার ইকুয়াল হয়ে যাবে KC। আর যদি ডেল্টা NG লেস দেন 0 হয় নেগেটিভ হয় তাহলে KC কি হবে গ্রেটার দেন KP হবে। আছে চলো নেক্সট আমরা দেখব question লেখো in which of the following equilibrium equation Kp is greater than Kc। আর চারটে অপশন আছে কি হবে आंसर A। কেন A হচ্ছে Kp কে গ্রেটার দেন Kc হবার জন্য ডেল্টা Ng কে কি হতে হবে গ্রেটার দেন 0। তো এখানে কোটা দেখি কটা গ্যাসিয়াস প্রোডাক্ট আছে 3 2, তাহলে ডেল্টা Ng এর ভ্যালু কি আছে 1, তো গ্রেটার দেন 0 এটাই হবে आंसर। তাহলে বাকিগুলো চেক করে দেখি কি হচ্ছে এখানে গ্যাসিয়াস প্রোডাক্ট একটা গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট দুটো 1 2 হচ্ছে -1, যদি ডেল্টা Ng -1 হয় তাহলে Kp কি হবে Kp লেস দেন Kc। এখানে কি হচ্ছে Kp গ্রেটার দেন Kc। এখানে দেখো 2Hi আর এখানেও দেখো দুটো আছে, তো 2 গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস 2 গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট 2 2 ডেল্টা Ng কি হচ্ছে 0, তো এখানে Kp ইকুয়াল টু Kc। এটা এরকম আসতে পারে যে which of the following এর জন্য Kp ইকুয়াল টু Kc আছে, তখন आंसर হয়ে যাবে C, রাইট। চলো নেক্সট হচ্ছে N2 3H2, তাহলে 2 4, তাহলে এখানে ডেল্টা Ng কি হবে -2, মাইনাস হলে কি হবে Kp লেস দেন Kc। তো আমাদের যেহেতু এই কোশ্চেনে চেয়েছে Kp গ্রেটার দেন Kc, তাহলে অপশন হচ্ছে A, রাইট। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে লেখো what will be the equilibrium constant at 127 degrees centigrade? What will be the equilibrium constant at 127 degrees centigrade for the following equation
for the following equation, what will be the equilibrium constant? Bracket e lekho Kc for the following equation হচ্ছে N2 plus 3H2 gives 2NH3 plus gives 2NH3 if partial pressure for each gas is এটা given আছে, সব গ্যাসের পার্শিয়াল প্রেসার given আছে। এবার এই কোশ্চেনে কি হবে, Kc চেয়েছে, তো আমাদের ইকুয়েশন কি হবে দেখো, Kp is equals to Kc RT to the power delta Ng, right? Kp is equals to Kc RT to the power delta Ng। এখানে আগে আমরা Kp ও জানি না, Kc ক্যালকুলেট করতে হবে, R জানি, T টা জানি, Ng টা জানি, কি জানি না, Kp জানি না। তো Kp আগে আমি সেপারেটলি ক্যালকুলেট করব। তো Kp কি হবে, পার্শিয়াল প্রেসার অফ দি প্রোডাক্ট কি আছে NH3 হোল টুয়াইস, সরি পার্শিয়াল প্রেসার হবে, কনসেন্ট্রেশন না, পার্শিয়াল প্রেসার অফ NH3 হোল টুয়াইস বাই পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন to the power partial pressure of hydrogen to the power 3, because coefficient 3 আছে। এবার Kp এর ভ্যালু, partial pressure of NH3 given আছে 1/100 মানে 1 into 10 to the power of -2 square divided by N2 এর ভ্যালু আছে 2 into 10 to the power of -2, হাইড্রোজেনের ভ্যালু আছে half into 10 to the power of -2 কিন্তু এটা কিউব আছে। এবার এখান থেকে সলভ করে আমরা কি পাবো, Kp এর ভ্যালু পাবো, সেটাকে আমরা এখানে পুট করে Kc এর জন্য সলভ করব। তাহলে এটা কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার অফ -4, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার অফ -8, রাইট? আর এটা হয়ে যাবে একটার থেকে একটা ক্যান্সেল হবে 1/4, আলটিমেটলি এটা পড়ে থাকবে তলায়, রাইট? তাহলে আলটিমেটলি Kp কি আসবে 4 10 টু দি পাওয়ার অফ +4, রাইট? 4 into 10 to the power of 4। এবার Kp ইউনিট কি হবে, ইউনিট আমরা কিভাবে শিখেছিলাম লাস্ট ক্লাসে, এটাতে এন্ড করেছিলাম। ইউনিট অফ Kp হচ্ছে atm, atm কেন, বিকজ প্রেসারের atm হবে, তাহলে এখানে ইউনিট atm হবে, atm টু দি পাওয়ার ডেল্টা Ng। তো ডেল্টা Ng কি আছে ইকুয়েশনে 2 - 4 মানে -2, তাহলে Kp ইউনিট কি হয়ে যাবে atm টু দি পাওয়ার -2, atm টু দি পাওয়ার -2, এটা হলো Kp ইউনিট। এবার এটাকে আমরা বসিয়ে অফ করে দিচ্ছি, লেগে আছে। তাহলে এটাকে আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে কি হয়ে যাবে 4 into 10 to the power of 4, এমনি থাক, ইউনিট এখানে লাগবে না। Kc ক্যালকুলেট করব, R এর ভ্যালু, এবার দেখো এটা এটিএম এ আছে, তো R এর এখানে এটিএম এর ভ্যালু বসবে, যেটা কি আছে 0.082, টেম্পারেচার 127, কিন্তু এটা মনে রাখবে যে এটা কেলভিনে বসাতে হবে সব সময়। ফিজিক্যাল কেমিস্ট্রিতে, ফিজিক্সে কিছু কিছু জায়গায় সেন্টিগ্রেডে বসানো যায়, কেমিস্ট্রিতে সব সময় কেলভিনে বসবে। তাহলে এখানে কি হবে 400 হয়ে যাবে, বিকজ সেন্টিগ্রেড 127 আছে, 273 অ্যাড করবে তাহলে 400 হবে। আর ডেল্টা Ng ভ্যালু আমরা করেছি -2। এখান থেকে আমরা যদি Kc সলভ করব, 4 into 10 to the power of 4 divided by 0.082 into 400 এর স্কয়ার। আচ্ছা, এটাকে মাইনাসটাকে সরিয়ে দাও, এটা নিচে চলে আসবে, তারপর এখানে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে Kc is equals to 4 into 10 to the power of 4 into 0.082 into 400 to the power square।
কি হলো দেখো, এটা -2 ছিল, এটা নিচে নিয়ে গেলাম, তাহলে +2 হলো, তারপর এটা +2 এদিকে গিয়ে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে kc = 4 × 10⁴ 0.082 × 400, রাইট। তো এটা একটা বিগ ভ্যালু আসবে। যখন এটাকে ওপেন করব, এটা 0.0864 0.0064 এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.0064, আর এটা আসবে 4 এর কিউব, 4 এর কিউব হয়ে যাবে 64, আর এখান থেকে 10⁴, আর এখান থেকে 10⁴, 10⁴, এবার এখানে আলটিমেটলি 64 × 64 মানে 264 এর স্কয়ার ইনটু 10⁴ আসবে आंसर kc। কিন্তু kc এর ইউনিট কি হবে, kc এর ইউনিট শিখিয়েছিলাম মোলারিটি টু দি পাওয়ার ডেল্টা Ng, বা শিখিয়েছিলাম মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা Ng। তো ডেল্টা Ng কি আছে -2, তাহলে ইউনিট কি হবে মোলারিটি -2, রাইট। সাবজেক্টিভ এক্সামে ইউনিট ম্যাটার করে, কম্পিটিটিভ এক্সামে ইউনিট ম্যাটার করে না, বিকজ ইউনিট ছাড়া তোমাকে आंसर গিভেন, অপশনস গিভেন হবে। একটা কোশ্চেন দিয়েছি, কত বড় একটা কোশ্চেন, ভালো PYQs আছে এখানে যেটা আমরা ট্রাই করব। চলো নেক্সট কোশ্চেন লেখো, for the reaction for the reaction CO plus Cl2 gives COCl2. Find Kc is to Kp. Find Kc is to Kp. Kc is to Kp এর রেশিও চেয়েছে। তো ফার্স্ট স্টেপ, আগে রিলেশন লিখবো, Kp is equals to Kc RT to the power ডেল্টা Ng। এখান থেকে ডেল্টা Ng ক্যালকুলেট করব, দেখতেই পাচ্ছি 1 - 2 আসবে, এখানে -1 আসবে ডেল্টা Ng। তো Kp is equals to Kc RT to the power -1। এবার খুব কেয়ারফুলি এখানে যেতে হবে, বিকজ এখানে অপশনস কনফিউজিং আছে। ফার্স্ট তুমি এই মাইনাস কে এলিমিনেট করো, সব সময় মাইনাস কে কোনোদিনও একটা অ্যাডভাইস নিয়ে নাও যখনই তুমি কম্পিটিটিভ এক্সামে বসছো, -1 কে যেই দিকে আছে তুমি পাচ্ছ সেখানে আগে এটাকে এলিমিনেট করবে, তারপর এটাকে শিফট করবে, তাহলে ইউ আর বাউন্ড টু গেট কনফিউজড। তাহলে কি হয়ে যাবে, এটা Kc/RT, রাইট। রেশিও কার চেয়েছে, Kc is to Kp, তো RT কে এদিকে নিয়ে যাও, এটা কি হবে Kc/Kp। তো রেশিও কি আসছে Kc/Kp RT, রেশিও ইজ RT। এবার অপশন কিভাবে এটা গিভেন আছে দেখো, এটা অপশনে গিভেন ছিল 1/RT to the power -1, 1/RT to the power -1 মানে RT আছে, -1 কে উপরে করব তো RT হবে, তো आंसरটা এই ফর্মে গিভেন ছিল এদের যে মেইনসের কোশ্চেন আছে। এবার যারা এটাকে শিফট করেনি তারা সবাই RT to the power -1 পেয়েছে, বা রেশিওতে Kp is to Kc করেছে। সব সময় এটা নোট, মেন্টালি নোট করবে, যদি আমার -1 আসছে আমি ওটাকে শিফট করার আগে ওটাকে এলিমিনেট করব, তো আমার आंसर কোনোদিনও ভুল আসবে না, রাইট। তো এটা একটা কোশ্চেন ছিল।
এটা 23 এপ্রিল শিফট আছে। চলো নেক্সট, the Kp for the reaction, আচ্ছা কপি করছো পড়ে নাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, the Kp for the reaction at এটা এই জানুয়ারি যেই এসেছে, the Kp for the reaction at 191 degree centigrade, the Kp for the reaction at 191 degree centigrade is 1.24. Find Kc. Find Kc. Equation দিয়েছে, এটা ইকুয়েশন আছে 3/2 F2 BF3, এটা ইকুয়েশন আছে। অপশনস কিভাবে গিভেন আছে, So, 1.24. হ্যাঁ 1.24 1.24 এটা 28 তারিখে এসেছে, এটা বলছে সবাই বলছিল এই শিফটটা সবথেকে ডিফিকাল্ট ছিল 28 এর মর্নিং। তোমাকে রুটের ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু রুটের ফরম্যাটে নিয়ে চলে এসো আর অপশন ম্যাচ করে দাও। ইকুয়েশন গুলো ভালো হয় বিকজ ক্যালকুলেশন করতে হয় না। Option B. Very good. 120 1.24 464 এটা কিভাবে আসছে, ফার্স্ট কেসি চেয়েছে, রাইট। তো আমি আচ্ছা কি গিভেন আছে কোশ্চেনে, দ্য কেপি আছে, কেপি গিভেন আছে, এটা কেপি এর ভ্যালু আছে 1.24, so kp is equals to kc into rt to the power delta ng, ঠিক আছে। চলো এবার আগে ডেল্টা ng ক্যালকুলেট করব, সলিড কে ইগনোর করব, সলিড ধরি না, 1 মাইনাস 3/2 মানে 1 মাইনাস 1.5 বেসিক্যালি, সো ডেল্টা ng কি হবে 1 মাইনাস 1.5 কি হবে, এটা মাইনাস 0.5, রাইট, মাইনাস 0.5 মানে মাইনাস হাফ, রাইট। চলো এবার kp এর ভ্যালু given আছে 1.24, kc এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, r এর ভ্যালু r এর ফর্মেই থাক বিকজ r এ আমাকে ক্যালকুলেট করতে হবে। টেম্পারেচার হচ্ছে 191 প্লাস 273 464, তো আমরা দেখতে পাচ্ছি এই 464 টা অ্যাকচুয়ালি টেম্পারেচার আছে, সো 464 ডেল্টা ng মাইনাস 1/2। কি শিখিয়েছি আগে, কি এলিমিনেট করব, মাইনাস কে, তো কি করব 1.24 kc upon root over r into 464, রাইট। তাহলে দেখো kc এর ভ্যালু কি চলে আসছে 1.24
ইজি ছিল, কোয়েশ্চেন দেখতে টাফ কিন্তু খুব ইজি। এটা কি আছে আমার অপশন বি, রাইট? বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টপিক। ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট and stability of reactants and product. Value of equilibrium constant and stability of reactant and product. Value of equilibrium constant And stability of reactant and product. Value of equilibrium constant and কি বললাম stability of reactant and product. আচ্ছা চলো, খুব ইজি কনসেপ্ট আছে। A হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, আর ধরে নাও R হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর E হচ্ছে প্রোডাক্ট। এখানে R স্ট্যান্ডস ফর রিঅ্যাক্ট্যান্ট এন্ড E হচ্ছে প্রোডাক্ট, রাইট? আর এটা গ্যাসিয়াস স্টেটে আছে, both of them are in a gaseous state. তো আমি যদি এর কেসি লিখি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি লিখি, আমি আইদার লিখবো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, আর আমি যদি কেপি লিখি আমি কি লিখবো পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট। এখান থেকে দুটোর থেকেই দেখো, যদি আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেশি আছে, ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের ভ্যালু বেশি কখন হবে? যখন প্রোডাক্টের ভ্যালু বেশি হবে, বিকজ এটা নিউমারেটর, রাইট? তো এর মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি বেশি, এর মানে আমার প্রোডাক্ট ফর্মেশন কি হচ্ছে? বেশি হচ্ছে। যদি প্রোডাক্ট ফর্মেশন বেশি হয় মানে রিঅ্যাকশন নিজে নিজেই প্রোডাক্ট বেশি তৈরি করছে। কোন জিনিস কেমিক্যাল রিঅ্যাকশনে বেশি কেন হবে? বিকজ নিশ্চয়ই প্রোডাক্ট বেশি স্টেবল রিঅ্যাক্ট্যান্টের তুলনায়, তাহলে এর মানে প্রোডাক্ট ফর্মেশন বেশি, মানে এখানে কি আছে? প্রোডাক্ট স্টেবল আছে, প্রোডাক্ট মোর স্টেবল, বা বলতে পারো প্রোডাক্ট স্টেবিলিটি কি আছে? বেশি। প্রোডাক্ট স্টেবিলিটি কি আছে? বেশি আছে। বুঝতে পারলে? আচ্ছা, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কম হয়, কেসি হোক চাই কেপি হোক, কম কখন হবে? যখন প্রোডাক্ট কম ফর্ম হচ্ছে আর রিঅ্যাক্ট্যান্ট বেশি ফর্ম হচ্ছে। মানে রিঅ্যাকশন কি ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে, পেছনের দিকে? বিকজ রিঅ্যাকশন পেছনের দিকে বেশি হলে তাহলে কি বেশি ফর্ম হবে? রিঅ্যাক্ট্যান্ট বেশি ফর্ম হবে। এর মানে রিঅ্যাক্ট্যান্ট ফর্মেশন কি হচ্ছে? বেশি হচ্ছে, রাইট? রিঅ্যাক্ট্যান্ট ফর্মেশন বেশি হচ্ছে মানে নিশ্চয়ই রিঅ্যাক্ট্যান্ট বেশি স্টেবল আছে, বিকজ রিঅ্যাকশন ওই দিকে ফ্লো করবে যেটা বেশি স্টেবল হবে। যদি রিঅ্যাক্ট্যান্ট বেশি স্টেবল হয় তো রিঅ্যাকশন আগে না গিয়ে কি হবে? পেছনের দিকে যাবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো রিঅ্যাক্ট্যান্ট মোর স্টেবল, মানে প্রোডাক্টটা লেস স্টেবল। হ্যাঁ, রিঅ্যাক্ট্যান্ট স্টেবিলিটি বেশি। এটা হচ্ছে কনসেপ্ট। নিটে আমি দেখছিলাম পি বাই কিউ, খুব বোকা বোকা কোয়েশ্চেন, এখান থেকে ভালো কোয়েশ্চেন নেই। ভালো কোয়েশ্চেন যেই মেইনসে হয় ইকুইলিব্রিয়াম থেকে, নিটে খুব ইজি ইজি কোয়েশ্চেন ছিল। স্কুলে বলছি ইকুইলিব্রিয়ামটা খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট। সলিউশনস হয়েছে? কোয়েশ্চেন লেখো। Which oxide OXIDE, which oxide is more stable? Which oxide is more stable? হচ্ছে কোন অক্সাইড বেশি স্টেবল? Which oxide is more stable?
তোমার আনসার লিখবে যে কোন অক্সাইডটা বেশি স্টেবল। কি আছে ফার্স্ট এর আনসার? XO is more stable. XO2 is more stable. Correct. কেন? এদিকে দেখো, এর K1 বেশি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেশি এর তুলনায়, মানে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড যাচ্ছে, রিঅ্যাকশনটা ফরওয়ার্ড যাচ্ছে, ফরওয়ার্ড যাচ্ছে মানে অক্সাইডটা ভেঙে যাচ্ছে, ফরওয়ার্ড যাচ্ছে মানে অক্সাইডটা ভেঙে যাচ্ছে। আর এটার K2 বেশি মানে এই রিঅ্যাকশনটাও ফরওয়ার্ড যাচ্ছে, কিন্তু এর তুলনায় এর K2 কি আছে, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কম আছে, এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কম মানে এইটা অতটা ভাঙছে না, কিন্তু এটা বেশি ভেঙে যাচ্ছে। তো এটা যদি বেশি ভাঙছে মানে এটা বেশি স্টেবল, তো आंसर কি হবে? XO2 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। In which reaction product is more stable? Question লেখো, in which reaction product is more stable? In which reaction product is more stable? কি হবে आंसर? C is the correct answer. K বেশি, সব থেকে বেশি, তো এর মানে প্রোডাক্ট বেশি ফর্ম হচ্ছে, নিশ্চয়ই প্রোডাক্ট বেশি স্টেবল। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাদেরকে স্টেবিলিটি অফ প্রোডাক্ট এন্ড রিঅ্যাক্ট্যান্ট বলতে হেল্প করে, ঠিক আছে? এটা একটা অ্যাপ্লিকেশন। তো তোমাকে জিজ্ঞেস করে গিভ ওয়ান অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তুমি কি বলবে? ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেবিলিটি অফ প্রোডাক্ট এন্ড রিঅ্যাক্ট্যান্ট ইন আ ইকুয়েশন, রাইট? And what is equilibrium constant? It is the constant obtained from law of mass action, and the concentration of products raised to their stoichiometric coefficient is divided by the concentration of reactant raised to their stoichiometric coefficient. হয়েছে? চলো নেক্সট দেখো রিঅ্যাকশন কোশেন্ট। রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট। এবার KC আর QC সেম জিনিস আছে, রিঅ্যাকশন কোশেন্ট হচ্ছে QC। যেরকম ধরো আমি ইকুয়েশন দিচ্ছি N2 + 3H2, একটা কনসেপচুয়াল ব্যাপার আছে এখানে, 2NH3
এবার আমি যদি বলি যে এর কেসি ক্যালকুলেট করো, তুমি কি লিখবে? NH3 টু দি পাওয়ার 2 N2 H2 টু দি পাওয়ার 1, এগুলো তুমি জানো। আমি যদি বলি কেপি, তুমি বলবে স্যার এটা হবে পার্শিয়াল প্রেসার, হ্যাঁ 3 পার্শিয়াল প্রেসার স্কয়ার PN2 পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন রেজ টু দি পাওয়ার 3, এটা। তাহলে এবারে রিঅ্যাকশন কোশেন্টটা কি? রিঅ্যাকশন কোশেন্টের সিম্বল হচ্ছে Q। এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মানে এখানে যে কনসেন্ট্রেশনের ভ্যালু বসবে, কনসেন্ট্রেশন ভ্যালুজ অফ দ্য টাইম when equilibrium is achieved, আর এখানে যে প্রেসারের ভ্যালু বসবে of the time when equilibrium is achieved। মানে এই যে ইকুইলিব্রিয়াম ল অফ ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশন আছে, এর মধ্যে আমি যে ভ্যালুজ বসাবো কনসেন্ট্রেশন আর প্রেসারের, of which time, of the time when the equilibrium has been obtained। যদি আমি রিঅ্যাকশনের গ্রাফ ড্র করি, রিঅ্যাকশনের গ্রাফ কি শিখিয়েছিলাম যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কমবে এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বাড়বে। এটা ধরে নাও y অ্যাক্সিসে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, x অ্যাক্সিসে হচ্ছে টাইম, রাইট? আর এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তো যে টাইমে এরা ইকুয়াল হয়ে যাবে সেই টাইমটা কি আছে? টাইম অফ ইকুইলিব্রিয়াম, রাইট? তো এই টাইম অফ ইকুইলিব্রিয়ামে যে কনসেন্ট্রেশন আমি পাবো বা যে প্রেসার আমি পাবো, সেটাকে ইউজ করে আমি কেসি বা কেপি ক্যালকুলেট করব। আমি যদি এখন এই টাইমের বলি, দেখো এদিকে এই টাইমের যদি আমি বলি, এই টাইমে তো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়নি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর ফরওয়ার্ড রিঅ্যাকশন আলাদা ভ্যালু আছে, ইকুয়াল হয়নি। তো এখানে আমি কেসি কেপি ক্যালকুলেট করতে পারবো না। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ এই পয়েন্টে হয়েছে, এই পয়েন্টে আরএফ আরবি ইকুয়াল হয়েছে, তাহলে এই পয়েন্টেই কনসেন্ট্রেশন এন্ড প্রেসারের ভ্যালু আমি ইউজ করতে পারবো, তবে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ QC এন্ড QP? QC কে আমরা বলি রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট, রাইট? রিঅ্যাকশন কোশেন্ট তো সেম হয়, NH3 N2 H2 Q। আর QP কি হবে? ইন প্রেসার তো কি হবে? পার্শিয়াল প্রেসার অফ NH3 হোল স্কয়ার, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন হোল কিউব। তো ডিফারেন্স কি আছে? এখানে এখানে যে ভ্যালুজ আমি বসাবো, ভ্যালুজ অফ কনসেন্ট্রেশন এন্ড প্রেসার of non-equilibrium time, ইকুইলিব্রিয়াম টাইম ছাড়া, মানে ছাড়া গ্রাফের আগে বা গ্রাফের পরে। ধরো এটা 10 সেকেন্ডে অ্যাচিভ হচ্ছে, তো 10 সেকেন্ডে আমি যখন ভ্যালু বসিয়ে সলভ করব, আমি কি কনস্ট্যান্ট পাবো? আমি কেপি আর কেসি পাবো। কিন্তু একটা কিছু পড়াচ্ছে না, বন্ধ যায় না, স্প্যানটা করতে ঢুকছে। আচ্ছা, যদি আমি তোমাকে বলি 7 সেকেন্ডসে ক্যালকুলেট করো কনস্ট্যান্ট, তো 7 সেকেন্ডে তুমি যে কনস্ট্যান্ট পাবে সেটা কিন্তু কেসি বা কেপি হবে না, সেটা কি হবে? রিঅ্যাকশন কোশেন্ট হবে। তো এটা যখন এই কনসেন্ট্রেশন বাই প্রেসারের ভ্যালু আমি নন ইকুইলিব্রিয়াম অ্যাচিভড এর ভ্যালু বসাবো, তখন আমি যে কনস্ট্যান্ট পাবো সেটাকে আমরা বলি রিঅ্যাকশন কোশেন্ট। তো রিঅ্যাকশন কোশেন্ট আলাদা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এদিকে রাখো। 7 সেকেন্ডসে যদি তুমি ক্যালকুলেট করো, কি ক্যালকুলেট করবে? কিউ না কে? কিউ। 8 সেকেন্ডে? কিউ। 9 সেকেন্ডে? কিউ। 10 সেকেন্ডে? এর মানে আমি বলতে পারি যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যায়, কিউ আর কে একই জিনিস, কিউ becomes equal to কে, রাইট?
কিন্তু 11 সেকেন্ডেও শুধু সবকটাই কে 11 12 না, নট নেসেসারি, হতেও পারে নাও হতে পারে। ইকুইলিব্রিয়াম it can be temporary and can become permanent. We don't know later on কি হয়। The graph can also go down from here and RV can increase from here. ও আচ্ছা So then equilibrium has been attained only for a very short period of time. তো আবার এটা Q হয়ে যাবে, রাইট? বাট তোমরা ফার্স্ট টাইম কনসেপ্টটা পড়ো বলে আমরা ধরে নিয়েছি পরে পুরো ইকুয়াল হয়ে গেছে, নট নেসেসারি। হয়েছে? চলো, তো আমরা এখান থেকে কি শিখলাম, যে তোমার এখানে আমরা তিনটে কেসেস শিখবো যেটা তোমাকে মনে রাখতে হবে। তো আমরা কেস 2 কি বললাম, যে যদি কিউ আর কে ইকুয়াল হয়ে যায়, আইদার কিউপি কেপি ইকুয়াল হবে বা কিউসি কেপি ইকুয়াল হবে, এটা কোন কন্ডিশনে হবে? ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তো এখানে যদি কিউ আর কে ইকুয়াল আসে মানে কি হবে, যে রিঅ্যাকশন কোথায় আছে? অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে। রিঅ্যাকশন কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? আচ্ছা, এর মানে কি, যখন কিউ আর কে এর ভ্যালু ইকুয়াল নয় মানে তখন ইকুইলিব্রিয়াম আসেনি। তাহলে দুটো পসিবিলিটি দাঁড়ায়, একটা পসিবিলিটি দাঁড়াবে যে কিউ গ্রেটার দ্যান কে হবে, আর একটা পসিবিলিটি কি দাঁড়াবে, যে কিউ লেস দ্যান কে হবে। যখন কিউ গ্রেটার দ্যান কে হবে তখন রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড মুভ করবে, রিঅ্যাকশন মুভস ব্যাকওয়ার্ড। মানে রিঅ্যাকশন এবার রিঅ্যাকট্যান্ট বেশি তৈরি করবে। কোন রিঅ্যাকশন পেছন দিকে মুভ করলে কি তৈরি হবে? রিঅ্যাকট্যান্ট বেশি তৈরি হবে, আর রিঅ্যাকট্যান্ট বেশি তৈরি করে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে যাবে। মানে এবার রিঅ্যাকশনকে ব্যাকওয়ার্ড বেশি হতে হবে তবে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে, আর ফরওয়ার্ড গেলে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে না। আর যদি কে গ্রেটার দ্যান কিউ হয় তাহলে আমরা কি বলবো? রিঅ্যাকশন মুভস ফরওয়ার্ড, রিঅ্যাকশন মুভস ফরওয়ার্ড। মানে এবার রিঅ্যাকশনকে প্রোডাক্ট বেশি তৈরি করতে হবে তবে রিঅ্যাকশন কি হবে? তোমার অ্যাচিভ করতে পারবে, ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, এবার তুমি মনে কিভাবে রাখবে? এটা তো দেখো মনে থাকবে যে ইকুইলিব্রিয়াম মানে কিউ কে ইকুয়াল। তুমি কোনো একটা মনে রাখবে, বিকজ দুটো মনে রাখলে আচ্ছা এটার কি ছিল ওটার কি ছিল কনফিউশন হবে। তুমি কি মনে রাখবে? কে গ্রেটার দ্যান কিউ এ কি আছে? ফরওয়ার্ড। তাহলে লেস দ্যান এ কি হবে? ব্যাকওয়ার্ড, উল্টোই হবে। তো কোনো একটা মনে রাখো যে কে যদি কিউ থেকে হয় তাহলে প্রোডাক্ট বেশি ফর্ম হবে বিকজ রিঅ্যাকশন আগে চলে যাচ্ছে। ক্লিয়ার? চলো এবারে কোশ্চেন কিভাবে আসবে সেটা আমরা দেখব। লেখো ফাইন্ড কিউসি, কোশ্চেন লেখো find QC and predict the direction. Find QC and predict the direction of equilibrium. Find QC and predict the direction of equilibrium. Equation হচ্ছে 2SO2 plus O2 gives 2SO3. আর এর কেসি given আছে 278 মোলার ইনভার্স। এবার বলছে 0.001 মোল অফ ইচ, মানে SO2, O2 and SO3 are mixed in a 1 liter flask, আর 1 liter flask।
হয়েছে তো এখানে আচ্ছা বলে দিয়েছে যে যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে এই ভ্যালু আসছে কেসি, কিন্তু বলছে এই ভ্যালুগুলো নন ইকুইলিব্রিয়াম টাইমে আছে। তো আগে আমি কনসেন্ট্রেশনস ক্যালকুলেট করব। SO2 এর কনসেন্ট্রেশন কি হয়? কনসেন্ট্রেশন মানে মোলারিটি, মোলারিটি মানে মোল বাই ভলিউম। কত মোল গিভেন আছে? 0.01 বাই 1, এটা কি হয়ে যাবে? 0.01 হবে। এর মানে সবার কনসেন্ট্রেশনই কি আছে? সেম আছে, রাইট? তো এবার আমি QC ক্যালকুলেট করব। QC কি হবে? SO3 whole twice by SO2 whole twice into O2 1, এটা হবে 0.01 এর স্কয়ার, আর এটা হবে আবার 0.01 এর স্কয়ার ইনটু O2 আবার 0.01। তো এটা তো পুরো কেটে যাবে, তাহলে QC এর ভ্যালু কি আসছে? 1000। QC KC থেকে বেশি আছে। QC যখন গ্রেটার দ্যান KC হয় রিঅ্যাকশন কোন দিকে মুভ করবে? ব্যাকওয়ার্ড। এবার এই ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দিতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে এই রিঅ্যাকশন এই সময় at this particular time কনসেন্ট্রেশন এটা আছে, এখানে এই সিচুয়েশনে কে বেশি তৈরি হচ্ছে? SO2O2 না SO3? आंसर কি হবে? SO2O2, বিকজ রিঅ্যাকশন যদি পেছন দিকে যায় মানে রিঅ্যাকট্যান্ট বেশি তৈরি হবে, এর মানে এই সময় SO2O2 এর অ্যামাউন্ট বেশি তৈরি হচ্ছে। বুঝতে পারছো? চলো নেক্সট দেখো প্রপার্টিজ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। প্রপার্টিজ ব্র্যাকেটে করে দাও, অনেক বুকে এটা ফ্যাক্টরস বলে লেখা থাকে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। Factors affecting equilibrium constant. So প্রথম ফ্যাক্টর যেটা ইকুইলিব্রিয়াম অফ দ্য রিঅ্যাকশন কে এফেক্ট করে সেটা হচ্ছে স্টোইচিওমেট্রি। স্টোইচিওমেট্রি অফ দি রিঅ্যাকশন। রিঅ্যাকশনের যা স্টোইচিওমেট্রি হবে সেটা রিঅ্যাকশন কে এফেক্ট করে। কিভাবে আমরা দেখব? মাল্টিপল কেসেসে কেস 1 ধরো A gives B আছে, যদি B gives A হয়ে যায়, A gives B যদি K1 আছে, আচ্ছা K1 এর ভ্যালু কি হবে বলো আমাকে? B বাই A। আর যদি ইকুয়েশনকে আমি ঘুরিয়ে দিই তাহলে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে? A বাই B, রাইট? তাহলে আমি এখানে বলতে পারি যে K2 is equals to 1 by K1, ইনভার্স হয়ে যাচ্ছে। এর মানে কোনো ইকুয়েশনকে ঘুরিয়ে দিলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে, রাইট? জিরো হবে বিকজ এর টাইমজি 2 0 আসছে, ঠিক আছে? K dash কি হবে? K dash রেসিপ্রোকাল, বিকজ ইকুয়েশন কে আমি রিভার্স করে দিয়েছি। তাহলে K dash কি আসবে? 1 বাই 2.03 into 10 to the power of -3। তো যখন কোনো রিঅ্যাকশন কে ঘুরিয়ে দেওয়া হয় তখন তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়? রেসিপ্রোকাল হয়ে যায়। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট। when a reaction is reversed, the new equilibrium constant becomes reciprocal of the
ওল্ড ভ্যালুর রেসিপ্রোকাল হয়ে যাবে, রাইট? এক্সাম কবে শেষ হচ্ছে আজকে তোমাদের? ফার্স্ট উইক অফ মার্চ। তোমাদের তো তখন স্টার্ট হবে না? হ্যাঁ আমি 10th থেকে যেই প্রোগ্রামটা স্টার্ট করব, আর এপ্রিল 10 থেকে ক্লাস 12 এর সেশন, ঠিক আছে? এরকম ক্লাস টাইমিং বাই নরমাল ক্লাস টাইমিংটা আমি যখন আসবে তখন ডিসকাস করব। নেক্সট সেশনের ক্লাস টাইমিং চেঞ্জ হবে। সে সকালে কি ওই ক্লাসগুলো কি সকালে? না না, ও 12 এর কথা বলেছে, ও মানে ক্লাস 12 এর সেশনের টাইম একটু চেঞ্জ হবে। মঙ্গলবারটা থাকছে তুমি কি পাও না? মঙ্গলবারটা থাকবে, মানে যেটা দেখছি, বিকজ এই ব্যাচে আরো স্টুডেন্ট আসবে, এবার ওদের সাথে আমাকে টাইম ম্যাচ করাতে হবে। অলরেডি অনেক স্টুডেন্ট আসবে, ঠিক আছে? নিউ স্টুডেন্ট। চলো, এটা হয়েছে। নেক্সট কেস 2। নিউ স্টুডেন্ট এই ব্যাচে খুব দরকার আছে। আমি পড়াই, আমার মনে হয় আমি ফার্নিচারদের সাথে কথা বলছি। চলো কেস 2। কেস 2 কি হবে? a gives b। এবার ধরো এই ইকুয়েশনে এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে, ধরে নাও k1। এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে k1, রাইট? যদি আমি এই ইকুয়েশনকে কোনো একটা ভ্যালু থেকে ধরো মাল্টিপ্লাই করলাম, ধরো আমি 2 থেকে মাল্টিপ্লাই করে দিলাম পুরো ইকুয়েশনকে, রাইট? তো আমি যেহেতু একটা ভেক্টর থেকে মাল্টিপ্লাই করছি, সেটাকে a ধরি, স্মল বা x ধরি, ধরো x ভ্যালু থেকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এর যে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে পুরনোর কি হবে? টু দি পাওয়ার x হয়ে যাবে। তুমি যেটার থেকে মাল্টিপ্লাই করবে সেই ভ্যালুটা পুরনো ভ্যালুর উপরে চলে আসবে, রেজ টু দি পাওয়ার। বুঝতে পারছো? এক্সাম্পল দেখো, ধরো যেটা ইজি এক্সাম্পল নিতে হবে, ধরো h প্লাস aqueous প্লাস Cl মাইনাস aqueous কি তৈরি হচ্ছে? HCl aqueous। aqueous এ তো কাজ করে ইকুইলিব্রিয়াম, aqueous আর গ্যাসে কাজ করে, ঠিক আছে? এবার এখানে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2 × 10⁻³ এটা র‍্যান্ডম ভ্যালু ধরলাম। যদি আমি এই ইকুয়েশনে 2 থেকে পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট k নিউ, এটা কি হয়ে যাবে? পুরনোর ভ্যালুর যে নাম্বার তুমি মাল্টিপ্লাই করেছো সেটা রেজ টু দি স্টোইকিওমেট্রিক কোএফিশিয়েন্ট। তাহলে কি হয়ে যাবে? 4 × 10⁻⁶। বুঝতে পারছো? যদি ধরো এখানে হাফও হয়ে যেত, হাফ হলেও কি হবে? রেজ টু দি পাওয়ার হাফ। হাফ মানে স্কয়ার রুট। হয়েছে? স্টোইকিওমেট্রি অফ রিঅ্যাকশনটা NEET তে বেশি আসে। এখান থেকে আমি কত কোশ্চেন দেখেছি, কিন্তু আমি ভেবেছিলাম একটু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন হবে। 16 17 এই ভালো পেপার হতো, তারপর থেকে লাস্ট 5 বছরে এইগুলো, এটা নিটে লাস্ট 5 ইয়ার্সে অলমোস্ট এভরি ইয়ার একটা এখান থেকে এসেছে। চলো, ইকুইলিব্রিয়াম থেকে 3টে কোশ্চেন আসে, দুটো আয়নিক একটা কেমিক্যাল, বা দুটো কেমিক্যাল একটা আয়নিক। চলো কেস 3 যেইতে নিট। চলো যেইতেও আসে, বাট যেইতে বেশি ভালো অঙ্ক দেয়, মানে যেরকম আগে তোমরা করলে ক্যালকুলেশন বেসড। চলো ওই অঙ্কগুলো হ্যাঁ হ্যাঁ। চলো নেক্সট হচ্ছে কেস 3 হবে না এটা? কেস 3। কেস 3 হবে এখানে যখন আমরা a gives b, এটা ধরে নাও k1 আছে,
আর c gives d, এটা অন্য ইকুয়েশন, ধরো k2 আছে। এবার ধরো আরেকটা ইকুয়েশন আছে a plus c gives b plus d, তাহলে এই নতুন ইকুয়েশনের এটা কি হবে? যখন দেখো কোন দুটো ইকুয়েশনকে, এদিকে দেখো এটা এটাকে আর এটা এটাকে তুমি অ্যাড করি, তাহলে কি ইকুয়েশন 3 আসছে? দেখো এটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে অ্যাড করো, a plus c এদিকে চলে আসছে, b plus d এদিকে। তো যখন দুটো ইকুয়েশন অ্যাড হবে, এর যে নিউ হবে এটা মাল্টিপল অফ পুরনো দুটোর হবে, k1 into k2, রাইট? এটা ইম্পর্টেন্ট আছে। when two reactions, two or more reactions are added, the resultant equation will have equilibrium constant as multiple of k values of the added equations। যে যে ইকুয়েশনস কে অ্যাড করেছো তাদের k ভ্যালু কি হয়ে যাবে? মাল্টিপ্লাইড হয়ে যাবে। রাইট? চলো 4 নাম্বারটা এক্স্যাক্টলি একটা সেপারেট কেস না, বাট এটা তুমি একটা নিউমেরিক্যালের মতন সলভ করতে পারো। দেখো a gives b আর ধরো c gives d আছে, এটা k1 এটা k2, কিন্তু যদি ইকুয়েশন হয় যে তোমাকে এই ইকুয়েশন করতে হবে a plus b gives b plus c, তাহলে k কি হবে? নতুন k নিউ, k1 by k2। ভেরি গুড। কিভাবে হচ্ছে এদিকে দেখো, আমি যদি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করি তাহলে আগে c চলে আসছে, কিন্তু আমার লাগবে কি? d লাগবে। তার মানে আমাকে এই ইকুয়েশনকে আগে ঘোরাতে হবে, তো আগে ইকুয়েশনকে ঘুরিয়ে দাও। আচ্ছা, যখন আমরা ইকুয়েশন ঘোরাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে যায়? রেসিপ্রোকাল। তো এবার দেখো এইটাকে আর 3 নম্বরটাকে অ্যাড করলে তবে আমার এটা আসবে। তো এবার যখন এটা আর এটাকে অ্যাড করে নতুন ইকুয়েশন পাচ্ছি, তাহলে মাল্টিপ্লাই কি হবে? এটা আর এটা, তাহলে নতুন কি হয়ে যাবে? k1 into 1 by k2, এটা হবে k1 by k2। হয়েছে? চলো একটু প্র্যাকটিস করি in form of questions।
ওটা SO2 আছে। Just SO2. টুটাও থাকবে না না? Only divided by 2. এই টুটাও থাকবে না। চলো ফার্স্ট এরটা তো খুব ইজি আছে, রিঅ্যাকশন কে অ্যাজ ইট ইজ রেখে হাফ থেকে মাল্টিপ্লাই করেছি, তাহলে k2 এর ভ্যালু কি হয়ে যাবে k1 টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার k1। ক্লিয়ার? শায়দ বুঝতে পারছো। নেক্সট দেখো, ইকুয়েশন কি করেছি, প্রথমে রিভার্স করেছি, তো রিভার্স করলে কি হয় 1/k1, তারপর শুধু রিভার্স করে ছেড়ে দিই, কি করেছি রিভার্স করে 2 থেকে মাল্টিপ্লাই করেছি, 2 থেকে মাল্টিপ্লাই হয়েছে, রাইট? তো 2 থেকে মাল্টিপ্লাই হলে কি হবে রেজ টু দি পাওয়ার 2, তাহলে এটা কি হয়ে যাবে Raised to the power 4 half to রেজ টু দি পাওয়ার 2। যদি আমি এখানে 2 মাল্টিপ্লাই ঘোরালাম, ওটা যে আমি ভুল করেছি। হ্যাঁ 2 মাল্টিপ্লাই হবে, 2 মাল্টিপ্লাই হলে কি হয়ে যাবে 1/√k1। বুঝতে পারছো? এই ইকুয়েশনে কি করেছি সেম করেছি, এটাকে ঘুরিয়েছি, তারপর 2 থেকে মাল্টিপ্লাই করে নিই, এবার এখানে হাফ থেকে মাল্টিপ্লাই করেছি, তো প্রথমে এই ভ্যালুটা আগে বসাবো না, আগে k1 এর রেসপেক্টে বসা, ঘুরিয়েছি এটা ক্লিয়ার, রাইট? তারপর 1/2 থেকে মাল্টিপ্লাই করেছি, 1/2 থেকে মাল্টিপ্লাই করলে পাওয়ার কি হবে 1/2, 1/2 মানে রুট ওভার, তো এটা কি হয়ে যাবে 1/√k1। এবার আমরা k1 এর ভ্যালু বসাবো 1/278, এটা মিক্সার আছে কোশ্চেন, ঠিক আছে? এবার 278 ওটা এক্সামে ক্যালকুলেটর থাকে, প্লিজ ওটা করে দেখে নেবে, মানে একটা ডিজিটাল ক্যালকুলেটর থাকে, তোমাকে নিয়ে যেতে দেবে না ক্যালকুলেটর। চলো আর ওয়েবসাইটে আসলে তোমাকে নিজেই করে ডেসিমেলে আনসার করতে হবে, ওয়েবসাইটে কোনো ক্যালকুলেটর থাকে না। চলো নেক্সট, সেটা একটুখানি ওই সাইডেরটা, ওই সাইডেরটা থাক। আচ্ছা ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন,
1 2 3 লেখা দরকার নেই। বলছে K3 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট in terms of K1 and K2. K3 ক্যালকুলেট করবে in terms of K1 and K2, ঠিক আছে? দুটো কোশ্চেন ট্রাই করো।
কি আসছে आंसर ফার্স্ট হ্যাঁ 48 বিকজ ফার্স্টের आंसर কি হবে আমাকে জাস্ট প্রথম তিনটেকে অ্যাড করতে হবে তাহলে b আর b কেটে যাবে c আর c কেটে যাবে তাহলে আমি কি পাবো a gives d তো এর মানে k4 যেটা আছে আমার ডিজায়ার্ড ইকুয়েশন কিভাবে আসছে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 আর যখন ইকুয়েশন অ্যাড হয় তবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয় মাল্টিপ্লাইড হয় তো 2 4 6 তাহলে কি হবে 48 রাইট চলো এখানে সরাচ্ছি এবার ফার্স্ট হচ্ছে আমি আগে এটা চেক করব যে আমার যে ডিজায়ার্ড ইকুয়েশন আসছে সেটা আমি প্রথম ইকুয়েশন থেকে কি ইকুয়েশন কপি করেছি একটা এটাই কি হইতে ছিল ও আমি ডিজায়ার্ড ইকুয়েশনই দিই এটা তিনটে আছে k1 k2 k3 যেটা ক্যালকুলেট করতে হবে তোমাকে উপরে লিখছি 2nh3 তাহলে লিখছি 2nh3 plus 5/2O2 gives 2NO plus 3H2 এটা ডিজায়ার্ড ইকুয়েশন আর তোমাকে k4 ক্যালকুলেট করতে হবে ইন টার্মস অফ k1 k2 and k3 k4 ক্যালকুলেট করতে হবে in terms of k1 k2 and k3 k2 into k3 cube by very good আচ্ছা এবার ডিজায়ার্ড ইকুয়েশন আনার জন্য দেখব যে কোনটা কোন দিকে আছে এদিকে দেখো NH3 আমার ইকুয়েশন 1 এ ডান দিকে আছে কিন্তু আমার যে ইকুয়েশনে ক্যালকুলেট করতে হবে সেটার কোন দিকে আছে রিঅ্যাক্ট্যান্ট মানে আমাকে নিশ্চয়ই ওটা রিভার্স করতে হবে তো যদি আমি এটাকে রিভার্স করে দিই তাহলে কি হয়ে যাবে 2NH3 plus 3H2 gives 3H2 plus N2 এবার যেহেতু আমি এটাকে রিভার্স করেছি এটা কি আসবে 1/k1 হয়ে যাবে বিকজ আমরা জানি কাউকে রিভার্স করলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয় রেসিপ্রোকাল হয়ে যায় এবার দেখো NO2 টা 2NO2 এখানেও 2NO2 as it is এখানেই আছে তো এটা as it is থাকবে মানে এই ইকুয়েশনটা N2 plus O2 gives 2NO এটা as it is থাকবে K2 থার্ড ইকুয়েশন দেখো থার্ড ইকুয়েশন অফ ওয়াটার ডান দিকে আছে আর যে ইকুয়েশনের ক্যালকুলেট করব তারও ডান দিকে আছে মানে এখানে সেম থাকবে কিন্তু এখানে একটা জিনিস আছে আমার এখানে প্রোডাক্ট সাইডে যে ওয়াটার আছে তার কি ভ্যালু আছে 3 তো মানে আমাকে এখানে 3 আনার জন্য কি করতে হবে পুরো ইকুয়েশনকে 3 থেকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে k3 পাওয়ার কি হয়ে যাবে k3 টু দি পাওয়ার 3 রাইট চলো k3 টু দি পাওয়ার 3 এবার এই তিনটে ইকুয়েশনকে অ্যাড করলে তবে আমার ফোর্থ ইকুয়েশন অটোমেটিক্যালি চলে আসছে এখন আমি 3 টাকে যদি মাল্টিপ্লাই করি এখানে কি হয়ে যাবে 3 এখানে 3/2 আর এখানে 3h2 এবার এটাকে অ্যাড করো দেখো n2 আর n2 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে o2 মানে এটা হচ্ছে 2/2 ধরো তাহলে 1 মানে এটা কি হবে 5/2 o2 হয়ে যাচ্ছে তো এটা 5/2 o2 প্লাস দেখো 2nh3 প্লাস 3nh2 আচ্ছা ফার্স্ট ইকুয়েশনের h2 h2 কেটে যাচ্ছে তাহলে কি পাচ্ছি আমি 2nh3 plus 5/2 O2 gives 2NO plus 3H2O
2NO plus 3H2 এখান থেকে আমি মানে তিনটে ইকুয়েশনকে অ্যাড করলে আমি আলটিমেটলি ডিজায়ার্ড ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো যখন তিনটে ইকুয়েশন অ্যাড হয় তাদের যে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস হবে সেগুলো কি হবে মাল্টিপ্লাইড হয়ে যায়। তাহলে এখানেও আমি কি করব মাল্টিপ্লাই কি হবে তাহলে যে ডিজায়ার্ড ইকুয়েশন আছে ওটা কি করব মাল্টিপ্লাই করব করলে 1/k1 * k2 * k3 টু দি পাওয়ার 3 তাহলে কি আসবে k2 * k3 টু দি পাওয়ার 3/k1 এটা হবে आंसर রাইট। একটা আমি হোমওয়ার্ক দেব এটা তোমরা ট্রাই করবে বাড়িতে। N2 plus O2 gives 2NO K1 হ্যাঁ K3 তোমাকে ক্যালকুলেট করতে হবে in terms of K1 and K2 in terms of K1 and K2 তাহলে প্রথম ফ্যাক্টর যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে अफेक्ट করে সেটা কি আছে স্টোইচিওমেট্রি অফ দা কোএফিশিয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড ফ্যাক্টর আমরা এখন দেখব টেম্পারেচার। সেকেন্ড ফ্যাক্টর হবে টেম্পারেচার। আরেকবার বলো 1/√k1 ভেরি গুড। সেকেন্ড ফ্যাক্টর হবে টেম্পারেচার। সেকেন্ড ফ্যাক্টর হবে টেম্পারেচার। এবার দেখো এখানে অ্যাকচুয়ালি এখানে কি হয় টিচার বলে যে এটা একটা ইকুয়েশন ফলো করে যার নাম হচ্ছে ম্যানকাফ ইকুয়েশন। তোমরা ক্লাস 12 এ শিখবে কেমিক্যাল কাইনেটিক্স আর ভেতরে ডিটেইলে যায় না বাট যাওয়া উচিত বিকজ এটা ওরা কেমিক্যাল কাইনেটিক্স এর সঙ্গে লিংক করে। অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে अफेक्ट হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার দেখো ধরে নাও কোনো একটা র‍্যান্ডম ইকুয়েশন আছে a + b gives c + d। এবার ধরে নাও ইউজুয়ালি আমরা যখন ইকুইলিব্রিয়ামের অঙ্ক করি আমরা একটা ফিক্সড টেম্পারেচারে করি। যে কোশ্চেনগুলো করেছো দেখো আইদার 119 এ করেছো বা 30 ডিগ্রি ফিক্সডে করেছো। আমরা এই রকম সিচুয়েশন কোনোদিন পড়িনি যে ধরে নাও এই ইকুয়েশনের এটা একটা ইকুয়েশন আমাদের হাইপোথেটিক্যাল ইকুয়েশন নট রিয়েল ইকুয়েশন অবভিয়াসলি a b c d কোনো এলিমেন্ট হয় না হাইপোথেটিক্যাল c হয় বাট a b আর d হয় না ও b ও হয় a আর d হয় না। সো হাইপোথেটিক্যাল রিঅ্যাকশন। সো হাইপোথেটিক্যাল রিঅ্যাকশনে ধরো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা পাচ্ছি ধরো 20 টু বড় ভ্যালু নি 2 * 10³ পাচ্ছি এই ইকুয়েশনে। কিন্তু এটা কোন টেম্পারেচারে পাচ্ছি T1 টেম্পারেচার ধরো পাচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এই ভ্যালু পাচ্ছি K1 এর ভ্যালু ঠিক আছে। এবার যদি ধরো টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম T2 ধরো 50 করে দিলাম তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে अफेक्ट হয় মানে টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে চেঞ্জ হবে। তো এবার এই K2 টা কি সেম ভ্যালু থাকবে চেঞ্জ হবে। তো এবার এটা কিভাবে চেঞ্জ হবে বাড়ালে কিভাবে ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। বা ধরে নাও আমি টেম্পারেচারকে 20 করে দিলাম যখন আমি 20 করছি মানে আমি টেম্পারেচার ডিক্রিজ করছি তখন আবার কি হবে নিউ ভ্যালু হবে। ধরে নাও এটা x1 আছে আর ধরে নাও এটা x2 আছে রাইট। তো এখানে ধরো 30 থেকে 50 যখন আমি যাচ্ছি
আমি টেম্পারেচার ইনক্রিজ করছি, আর যখন আমি এখানে যাচ্ছি তখন আমি টেম্পারেচার ডিক্রিজ করছি। তো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে কি কমে যাচ্ছে এটা এখন আমি জানি না, রাইট? এবার এই x1 টা এই ভ্যালু থেকে গ্রেটার হয় তাহলে এটা কি হবে, ভ্যালু থেকে কম হবে। যদি টেম্পারেচার বাড়ালে যদি এটা বেড়ে যায় মানে টেম্পারেচার কমালে এটা কি হবে, কমে যাবে। তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচারের সঙ্গে না এটা ইনভার্সলি প্রপোর্শনাল টেম্পারেচারের সঙ্গে আমরা এখনো জানি না। এবার এটা আমরা জানতেও পারবো না। এটা কি ভ্যারি করে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিলেশন অফ equilibrium constant and temperature depends on nature of reaction, that is whether reaction is exothermic or reaction is endothermic, whether reaction কি আছে exothermic বা reaction কি আছে endothermic, তার উপর ডিপেন্ড করবে যে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, বেড়ে যাবে না কমে যাবে। নেচার অফ यस, এটা একটা পয়েন্ট। this is governed by decided easier আছে। This is decided by Bantoff equation. আর এই Bantoff equation কি বলে, log of k2 by k1 is equals to del h 2.303 r 1 by t1 minus 1 by t2। এখানে del h টা কি আছে, এনথালপি অফ রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশনের টোটাল এনার্জি কি হচ্ছে এটা আমরা থার্মোডাইনামিক্সে শিখেছি। যদি del h প্লাস হয় মানে রিঅ্যাকশন কি আছে এন্ডোথার্মিক, মানে রিঅ্যাকশনকে হিট দিতে হবে, আর যদি del h মাইনাস হয় তাহলে কি হবে এক্সোথার্মিক। তো দেখো এই del h এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমার টেম্পারেচার বাড়ালে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যাবে না কমে যাবে, রাইট? এটাকে ডিসাইড করবে এটা del h ডিসাইড করবে। এটা তোমরা অলরেডি জানো, যদি del h নেগেটিভ হয় মানে রিঅ্যাকশন কি আছে এক্সোথার্মিক, যদি del h পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন কি আছে এন্ডোথার্মিক। যদি del h নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশন কি আছে এক্সোথার্মিক, আর যদি del h নেগেটিভ পজিটিভ হয় তাহলে রিঅ্যাকশন কি আছে এন্ডোথার্মিক, রাইট? চলো এবার আমরা প্রুফ করব, ইন্ডিভিজুয়ালি দেখব যে এক্সোথার্মিক হলে কি হবে আর এন্ডোথার্মিক হলে কি হবে, রাইট? আচ্ছা চলো সরাই পুরোটা। তো ফার্স্ট আমরা অ্যাজিউম করছি কেস 1 ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন কি হবে, del h এর ভ্যালু নেগেটিভ, আর আমরা কি অ্যাজিউম করছি যে আমরা টেম্পারেচার ইনক্রিজ করছি। টেম্পারেচার ইনক্রিজ করলে T2 কি হবে, গ্রেটার দেন T1 হবে। পরের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে মানে নিশ্চয়ই আমরা সিস্টেমকে কি করছি, হিট করছি, মানে টেম্পারেচার ইনক্রিজ করছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে log k2 by k1 এর ভ্যালু, আচ্ছা দেখো যদি আমার T2 গ্রেটার হয় 1 by ইকুয়েশন কি আছে, Bantoff ইকুয়েশন বলো আমাকে। log k2 by k1 equals to del h by 2.303 r 52 minus t1 by t1 এই আপনি 1 by t1 minus 1 by t2। তো এখানে যদি t1 গ্রেটার দেন t2 হয়, আচ্ছা সামনের যে ভ্যালু আছে del h ওটা কি আছে নেগেটিভ, তার মানে আর ব্র্যাকেটের মধ্যে 1 by t1 প্লাস 1 by t2 যেটা আছে ওটা কি আসবে পজিটিভ আসবে, বিকজ t2 কি আছে গ্রেটার দেন t1 আছে,
পজিটিভ আসবে। পরে দেখো বেসিক ম্যাথস আছে, যদি আমি এটাকে সলভ করি 1/t1 - t2 আরে কি আসবে t1 * t2 t2 - t1 আসবে তো ব্র্যাকেটের ভেতরের পার্টটা। তো যদি আমার t2 গ্রেটার দ্যান t1 হয় তো এই উপরের পুরো জিনিসটা পজিটিভ আসছে তো বুঝতে পারছি। তো ডেল h সামনে হয়ে গেল নেগেটিভ, পরে হয়ে গেল পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ কে অ্যাড করলে কি হবে, মাল্টিপ্লাই করলে কি হবে, নেগেটিভ হবে। মাইনাস ইনটু প্লাস করলে কি হয়, মাইনাস হয়, তাহলে এটা নেগেটিভ হবে। এবার এখান থেকে এটা ক্লিয়ার, দেখো এটা যেহেতু নেগেটিভ হচ্ছে এর মানে নিশ্চয়ই k1 কি আছে গ্রেটার দেন k2 লেস দেন k1। এর মানে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য, ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন টেম্পারেচার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হচ্ছে, কমে যাচ্ছে। মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, দেখো লজিক দেখো, একটা রিঅ্যাকশন অলরেডি হিট দিয়ে দিচ্ছে, তুমি যদি তাতেও টেম্পারেচার, ও হিট চায় না, ও হিট বের করে দিচ্ছে, তুমি তাতেও তাকে জোর করে যদি হিট দাও ওটা ওর জন্য আনফেভারেবল। আনফেভারেবল হলে রিঅ্যাকশন ভালোভাবে হবে না, প্রোডাক্ট ভালোভাবে তৈরি হবে না। প্রোডাক্ট ভালোভাবে তৈরি না হলে কে এর ভ্যালু কি হবে, কমে যাবে। যে হিট ভালোবাসে না, তুমি যদি তাকে হিট দেবে তার রেট অফ রিঅ্যাকশন কমে যাবে। রেট অফ রিঅ্যাকশন কমলে মানে কি হবে, প্রোডাক্ট ফর্ম হবে না। আর আমরা জানি প্রোডাক্ট কম ফর্ম হওয়া মানে কি আছে, কে কম হয়ে যাবে। আমরা আজকে স্টেবিলিটির জায়গায় শিখেছি, রাইট? খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, ঠিক আছে? এটা বোঝানো খুব ডিফিকাল্ট বিকজ ইউজুয়ালি এটা স্কিপ করা হয় সব জায়গায়। জাস্ট বলে দেয় অ্যাজ আ ফ্যাক্ট যে এক্সোথার্মিকের জন্য লি চ্যাটলিয়ার প্রিন্সিপাল যখন শেখায় এটাই বলে যে এক্সোথার্মিক হিট বাড়ছে, এটা কি হবে, কমে যাবে। বাট ম্যাথমেটিক্যালি এটা তোমাকে ব্যান্ড অফ থেকে প্রুফ করতে পারা উচিত, রাইট? There is the fun in science. If we just আমি যদি ফ্যাকচুয়ালি পড়াই, তাহলে নেক্সট হচ্ছে কেস 2। কেস 2 কি আছে, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ডেল এইচ এর ভ্যালু কি হবে, পজিটিভ। আর এখানেও আমরা টেম্পারেচার ইনক্রিজ করে দেখছি কি হয়, ঠিক আছে? তো এখানে দেখো এটা পজিটিভ হচ্ছে সামনেরটা, তো পজিটিভ ইনটু পজিটিভ কি হবে, পজিটিভ। এর মানে এখানে কি হবে, k2 গ্রেটার দেন k1। এর মানে টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু k ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, এন্ডোথার্মিক মানে কি, যাকে হিট দরকার। তো যে হিট চায় তুমি তাকে হিট দিচ্ছ, তাহলে কি হবে, রিঅ্যাকশন আরো ভালো হবে। তো টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু k। এবার আমি যে জিনিসটা বলছি যে হিট চায় তাকে হিট দিতে হবে, বুকসে এটাই লেখা থাকে। বুকসে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন তুমি পাবে না, বাট ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন করা উচিত বিকজ ভালো ভালো কোশ্চেনে এটা আসে যে কিভাবে ম্যাথমেটিক্যালি ব্যান্ড অফ ইকুয়েশন থেকে প্রুফ করো যে কিভাবে এন্ডোথার্মিক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে k ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। তো তোমাকে এটা করে দেখাতে হবে। log base 10 log base 10। হয়েছে? আচ্ছা, লিখে নাও। ন্যাচারাল লগ ছিল, দেখো যে মেইন ইকুয়েশন আছে ওর মধ্যে 2.303 দেখতে পাবে। সো 2.303 কি হয়, ন্যাচারাল লগ ইজ ইকুয়ালস টু 2.303 log 10। তো ন্যাচারাল লগ কে রিপ্লেস করা হয়েছে এটার থেকে। প্যান্ট অফ এর ডেরিভেশন আছে, এখন ডেরিভেশন নেই, ক্লাস 12 এর ডেরিভেশনটা আছে যে কিভাবে ডিরাইভড হচ্ছে, রাইট? হয়েছে? খুব ভালো। চলো নেক্সট, থার্ড পয়েন্ট লেখো। Kp and Kc, factor number 3, Kp and Kc are independent. Kp and Kc are independent
of pressure, volume, concentration, catalyst, etc. Pressure, volume, concentration, catalyst, etc. শুধু কার উপর ডিপেন্ড করে? শুধু আর শুধু টেম্পারেচার আর স্টোইচিওমেট্রি অফ দ্য কোএফিশিয়েন্ট, রাইট? আর কারোর উপর ডিপেন্ড করে না। এটা কিন্তু কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রেট অফ রিঅ্যাকশন না, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে শুধু টেম্পারেচার আর স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট এর উপর। ক্লিয়ার? চলো, ভেরি গুড। নেক্সট লেখো, অ্যাপ্লিকেশন অফ, টপিক এটা, অ্যাপ্লিকেশন অফ law of mass action, application of law of mass action, application of law of mass action, application of law of mass action। এবার কেসি কিভাবে ক্যালকুলেট হয় ল অফ মাস অ্যাকশন থেকে? যা প্রোডাক্ট গিভেন আছে, যা রিঅ্যাক্ট্যান্ট গিভেন আছে, আমরা কনসেন্ট্রেশন বসিয়ে দিই, বসিয়ে আমরা সলভ করি। এটা আমরা নরমালি শিখেছি। বাট এবার কি হবে, একটু টাফ কোশ্চেনসে কি হয়, তোমার কনসেন্ট্রেশনের ভ্যালু গিভেন থাকে না। ইন দ্যাট কেস আমরা কিভাবে কোশ্চেনকে সলভ করব সেটা হচ্ছে ব্যাপার। তো এটা আমরা যেটা শিখছি এটা হচ্ছে ফরম্যাট। দেখো, এটার যদি তুমি কোনো এখন ফর্মুলা বানাতে যাও তাহলে তোমার কোশ্চেন সবসময় ভুল হবে। তোমাকে এটা শিখতে হবে যে ল অফ মাস অ্যাকশন কিভাবে কোশ্চেনসে অ্যাপ্লাই করা হয়, এটা তুমি শিখছো। কোশ্চেন অনুযায়ী এটা চেঞ্জ হবে। তো ফরম্যাট মনে রাখার চেষ্টা করো। যদি এটা ফর্মুলা বেস তুমি পড়ো, তুমি কোনো কোশ্চেন ঠিক করে আসতে পারবে না, ঠিক আছে? এবার দেখো কিভাবে কোশ্চেনটা হবে। ধরো এই ইকুয়েশন গিভেন আছে, H2 plus I2 gives 2HI, gives 2HI, right? এবার ধরো আমাকে বলে দিয়েছে ইনিশিয়ালি, তোমাকে দিয়ে দিয়েছে, আচ্ছা, at t is equals to 0, t is equals to 0 মানে আগে পেন রেখে পুরো অ্যাটেনশন বোর্ডে দাও, এখন কপি করবে, কপি করার সময় দেবো। t is equals to 0 মানে রিঅ্যাকশন এখনো স্টার্ট হয়নি। তো রিঅ্যাকশন যখন স্টার্ট হয়নি, নিশ্চয়ই কোশ্চেনে তোমাকে কিছু একটা ইনিশিয়াল ভ্যালু দিয়েছে এদের, তবে তো তুমি এটা ক্যালকুলেট করতে পারবে। তো এদের ইনিশিয়াল ভ্যালুকে আমি a ধরছি, t is equals to 0, এটা আমি a ধরলাম। সেম ধরছি, আলাদাও হতে পারে। তো এটা আমি কি ধরছি, ইনিশিয়াল মোলস। এটা এদের ইনিশিয়াল মোলস আছে। চলো, আফটার ধরে নাও এই টাইমে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে, এট টি টাইমে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে, রাইট? যদি এখানে আমি 100 গ্রামস ধরি, তো আমি মানলাম কি 100 থেকে তো নিশ্চয়ই কিছু কম হয়ে গেছে ভ্যালু, কিছুটা H2 মিলে কি তৈরি করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। তো 100 থেকে আমি ধরে নাও ভাবলাম যে 20, আচ্ছা ধরে নাও এটা 100, লজিক্যালি ভাবো 100। তো আমি লিখলাম যে 100 থেকে কিছুটা ধরো 20 গেছে, 20 হাইড্রোজেন চলে গেছে। কোথায় চলে গেছে? 20 হাইড্রোজেন 20 আয়োডিনের সাথে মিক্স হয়েছে। তো 20 হাইড্রোজেন আর 20 আয়োডিন মিলে কি তৈরি হবে? 40 তৈরি হবে। 20 মিলে এখানে কি তৈরি হবে? 40 গ্রাম প্রোডাক্ট তৈরি হবে, রাইট? তো আমি এটা তো ভ্যালুর টার্মসে করছি না, আমি অ্যালফাবেটেড টার্মসে করছি। তো আমি ধরলাম যে এখান থেকে x বেরিয়ে গেছে, x মোল। আমি নিয়েছি এত মোল, এখান থেকে x বেরিয়েছে, তাহলে এখান থেকেও কত বেরোবে? x বেরোবে, বিকজ এদের রিলেশন কি আছে? 1:1, মানে 1 মোল উইল রিঅ্যাক্ট উইথ 1 মোল। তো এখান থেকে x যদি বেরোয় তাহলে এখান থেকে কত বেরোতে হবে? x বেরোতে হবে। এবার যেটা তুমি স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট এখান থেকে বের করছো, ওটা তোমাকে সামনে যে ভ্যালু আছে তার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে কি আছে? 2, তাহলে এটা কি হয়ে যাবে? 2x। মানে রিঅ্যাকশন যখন স্টার্ট করেছিলাম আমার কাছে 100% রিঅ্যাক্ট্যান্ট ছিল আর 0% প্রোডাক্ট ছিল। রিঅ্যাকশন যেই চালু হলো তখন কি হলো? রিঅ্যাক্ট্যান্ট কমতে স্টার্ট করলো আর প্রোডাক্ট বাড়তে স্টার্ট করলো। এই পার্টিকুলার টাইমে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে। এই টাইমে আমি দেখছি যে এখান থেকে x বেরিয়েছে, এখান থেকে x বেরিয়েছে, আর এখানে কি ফর্ম হয়েছে? 2x হয়েছে। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের টাইম।
বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এই এখানে যদি আমি তোমাকে বলি যে টোটাল মোলস কত আছে অ্যাট ইকুইলিব্রিয়াম, টোটাল মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম, এই রিঅ্যাকশনটা যে কন্টেইনারের মধ্যে হচ্ছে, এখন এই কন্টেইনারের মধ্যে কত মোলস আছে? a - x + a - x + 2x, এটাই হবে। তাহলে কি হবে? a - x + a - x + 2x, কি হবে आंसर? 2a হবে आंसर। যে এখন রিঅ্যাকট্যান্টের মধ্যে 2a মোলস প্রেজেন্ট আছে, বুঝতে পারছো? চলো ওটাকে এবার ভুলে যাও। এবার আমি বলছি এই ইকুয়েশনের kc ক্যালকুলেট করো, kc, রাইট? তো kc তে আমরা কি বসাই? kc এর ইকুয়েশন কি হবে? hi⁻2 ডিভাইডেড বাই h2 ডিভাইডেড বাই i2, এটা হবে। এই যে স্কয়ার ব্র্যাকেট আছে এখানে কি বসাই আমরা? কি কনসেন্ট্রেশন বসাই, কিন্তু আমার কাছে কি আছে? মোলস আছে। তো মোলস কে কনসেন্ট্রেশনে কিভাবে কনভার্ট করব? এই ভ্যালুগুলো তো মোলস আছে, কনসেন্ট্রেশন কি হয়? মোলস বাই ভলিউম। কনসেন্ট্রেশন মানে মোলারিটি, মোলারিটি মানে কি হয়? মোলস পার লিটার ইন ভলিউম। তো এর মানে এখানে কিছু একটা ভলিউম আছে। তো আমি কি করলাম? ইকুইলিব্রিয়ামে এর কনসেন্ট্রেশন কি হবে? 2x, ভলিউম আমি v ধরে নিচ্ছি। এবার এই পুরো জিনিসটা তো একটা ফিক্সড কন্টেইনারে হচ্ছে, বিকজ ইকুইলিব্রিয়াম ক্লোজ কন্টেইনারেই হবে, ওপেন কন্টেইনারে হবে না। ওপেন কন্টেইনারে কেন হবে না? কন্টেইনার খুলে দিয়ে এটা তো পালিয়ে যাবে, এটা পালিয়ে গেলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে না, রাইট? তো এটা ক্লোজ মানে এখানে ভলিউমটা কি আছে? আমার ফিক্সড আছে, তো সবারই সেম ভলিউম আছে। তো এটা হয়ে যাবে 2x/v²। এর কি হবে? a - x/v² না, শুধু a - x/v। এরও কি হবে? a - x/v। কনসেন্ট্রেশন কি হয়? মোলস বাই ভলিউম, রাইট? এখান থেকে যখন আমি স্কয়ার করব এটা কি হয়ে যাবে? 4x²/v², রাইট? এটাকে মাল্টিপ্লাই করে রিভার্স করে দাও, এটাও কি হয়ে যাবে? v²/a - x²। তাহলে v² ক্যান্সেল, তো kc হয়ে যাবে 4x²/a - x। অনেক স্টুডেন্ট কি করে? এটাই মেকআপ করে চলে যায়। ভুল, এখানে আমি ধরেছি ইকুয়াল, পরীক্ষা আনইকুয়ালও হতে পারে, এটা a এটা b হতে পারে, এটা 10 দিয়েছে এটা 20 দিয়েছে, তখন তুমি কি করবে? তখন তোমাকে এখানে b - x করতে হবে। তো আমি তোমাকে এটা শেখাচ্ছি, ইট ইজ আ ফরম্যাট, এটা মেকআপ করার না, তোমাকে এইভাবে কোশ্চেনে প্রসিড করতে হবে, বুঝতে পেরেছো? এবার যদি আমি তোমাকে বলি যে এই ইকুয়েশনের কেপি লেখো, তুমি বলবে স্যার কেপি পসিবল আছে? আমি বলবো হ্যাঁ পসিবল আছে, বিকজ সবাই গ্যাস আছে। কেপি পসিবল হওয়ার জন্য কন্ডিশন কি আছে? কোনো একটা রিঅ্যাকট্যান্টকে গ্যাস হতে হবে, একটা রিঅ্যাকট্যান্ট বা একটা প্রোডাক্ট। যদি একটাও কম্পোনেন্ট গ্যাসে প্রেজেন্ট আছে তার জন্য কেপি অ্যাপ্লিকেবল, মানে ডিফাইন। এবার প্রবলেম হচ্ছে যখন আমি কেপি লিখবো তো আমাকে প্রেসারে বসাতে হবে। প্রেসার কি হবে? প্রেসার অফ HI whole square by pressure of hydrogen by pressure of ionic, right? এর মানে এই কন্টেইনারের মধ্যে তিনটে গ্যাসের প্রেসার হচ্ছে। যখনই গ্যাস এখানে pH2 আছে, PI2 আছে আর PHI আছে, এই প্রেসারগুলোকে আমরা কি বলি? পার্শিয়াল প্রেসার। এই প্রেসারগুলোকে আমরা কি বলি? পার্শিয়াল প্রেসার। এবার আমি কিভাবে ক্যালকুলেট করব? এখানে আমি বাইরে থেকে মেজার করলাম যে এই গ্যাসের টোটাল প্রেসার হচ্ছে P, মানে তিনটে গ্যাস মিলে এখানে প্রেসার অ্যাপ্লাই করছে। তো এবার P এর থেকে আমি পার্শিয়াল প্রেসার কিভাবে বার করব? দেখো এখানে একটা ল অ্যাপ্লাই হয় যার নাম হচ্ছে ডাল্টনস ল। ডাল্টনস ল, ডাল্টন কি বলেছে যে অ্যাকচুয়ালি রাওলস ল আছে, ওটা আমি ডাল্টনস ল বলছি, কেন বলছি ক্লাস 12 এ পড়ছি। এনিওয়েজ, তো এখানে কি হচ্ছে, আমি যদি বলি যে এই HI কত প্রেসার ইউজ করছে, তুমি বলবে এই HI এর মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। যার মোলস বেশি হবে তার ইমপ্যাক্ট কি হবে? বেশি হবে। ধরে নাও একটা এলাকায় ভোট হচ্ছে, যার মেজরিটি বেশি হয় তার ভোটস কি হয়? বেশি হয়। তো এর মানে যদি HI এখানে বেশি হবে তার ফ্র্যাকশন কি হবে? বেশি হবে।
তো এর মানে টোটাল প্রেসারের এই ফ্র্যাকশনটাও বেশি হলে এর প্রেসারও কি হবে, বেশি হবে, রাইট? তো আমি কি বলবো, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কি হবে? তুমি বলবে হাইড্রোজেনের যা পপুলারিটি আছে ইনটু টোটাল ভোল্টস যা পড়েছে। তারপর আমি বলবো যে আয়োডিনের প্রেসার কি আছে? তুমি বলবে আয়োডিনের যা পপুলারিটি আছে ইনটু টোটাল প্রেসার, পিটি। টোটাল প্রেসারকে আমি পি লিখছি। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে আমি যদি এই ভ্যালুগুলোকে সলভ করতে চাই তাহলে আমাকে কি লাগবে? মোল ফ্র্যাকশন কি হয়? মোলস বাই টোটাল মোলস, মোলস অফ HI বাই টোটাল মোলস। আমরা চ্যাপ্টার 1 এ এটা শিখেছি। তো মোলস অফ HI কত আছে ইকুইলিব্রিয়ামে? দেখো 2x। টোটাল মোলস কে আমরা উপরে ক্যালকুলেট করেছি 2x ইনটু p, মানে টোটাল প্রেসার। তারপর দেখো a minus x by 2a into p, আর যেটা হাইড্রোজেনের আছে সেটাই আয়োডিনের আছে। এবার আমরা সবার পার্শিয়াল প্রেসার পেয়ে গেছি। পার্শিয়াল প্রেসারকে কোথায় বসাবো? এখানে বসিয়ে দেখি। kp is equals to 2x by 2a into p whole square। আচ্ছা, এই দুটাকে আগেই ক্যান্সেল করে দিই, এখানেই ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, এদিকে ক্যান্সেল করি। চলো, এটা কি আছে? a minus x by 2a into p, একবারই হোল স্কয়ার করে দিই, বিকজ ওটা মাল্টিপ্লাই হয়ে হোল স্কয়ারই হবে। চলো, এবার দেখো kp এর ভ্যালু কি আসবে। p স্কয়ার আর p স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি হবে? x স্কয়ার বাই a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার। আর এখানে এটাকে গুড়িয়ে মাল্টিপ্লাই করে দাও, 4a স্কয়ার বাই a minus x হোল স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার আর a স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি kp আর kc এর ভ্যালু ইকুয়াল চলে এসেছে? ডেল্টা mg, ভেরি গুড। ডেল্টা mg কি আছে? 0। যখন ডেল্টা mg 0 হয় kp ইকুয়াল টু kc হয়। এটা অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা এখান থেকে পাচ্ছি যে kp আর kc ইকুয়াল আছে। বাট এই এত জিনিস আমি করলাম তোমাকে kp kc ইকুয়াল করার জন্য না, এত জিনিস করেছি আমি তোমাকে ফরম্যাটিং শেখালাম। দেখো দুটো ওয়ে আছে। যদি এই কোশ্চেনে, এটা ভুলে যাও, যদি এই কোশ্চেনে আমি তোমাকে r আর t দিয়ে দিই, ধরো টেম্পারেচার দিয়ে দিলাম, তুমি kc ভ্যালু বের করলে, বের করে kp is equals to kc into RT করে তুমি kp এর ভ্যালু বের করে দিলে। ধরে নাও এই কোশ্চেনে টেম্পারেচার নেই, তখন তোমাকে খেটে kp টাও বের করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বিকজ তুমি যদি kc বের করে নাও তাহলে তুমি kp kc এর ইকুয়েশন ইউজ করে টেম্পারেচারের ভ্যালু গিভেন থাকলে তুমি মাল্টিপ্লাই করে kp বের করে দিলে, তখন তোমাকে এত খাটতে হবে না। কিন্তু এক্সামিনার যদি তোমার থেকে kp kc দুটোই চায় আর টেম্পারেচার দেয়নি, তো একটাই মেথড আছে যে কনসেন্ট্রেশনের টার্মস গুলোকে তোমাকে প্রেসারের টার্মে কনভার্ট করতে হবে, করে তবে তুমি ক্যালকুলেট করতে। এটা ফরম্যাট, এখান থেকে এইগুলো ভ্যালু লার্ন করতে যাবে না। বুঝতে পারছি? কপি করো, এটা ফরম্যাট। তুমি শিখলে যে কিভাবে সব সময় এখান থেকে স্টার্ট করবে, t is equals to 0 at equilibrium, এইভাবে স্টার্ট করবে। আচ্ছা, এই ইকুইলিব্রিয়ামের কোশ্চেনগুলোতে ভলিউম কি সব সময় ফিক্সড হবে? কেন? ভলিউম তো ফিক্সড হবে, এটা তো ক্লোজ কন্টেইনার। এই বটলের ভলিউম সব সময় ফিক্সড হবে বিকজ এটা ক্লোজড, বন্ধ। তো সব সময় তুমি দেখবে কি হবে, ভলিউমটা ক্যান্সেল আউট হবে। এটা বলা কি ঠিক সব সময় ভলিউম ক্যান্সেল আউট হবে? না, বিকজ এখানে যদি কিউব থাকে তখন একটা ভলিউম এক্সট্রা পড়ে থাকবে। তো কোনোদিনই এটা ভাববে না যে ভলিউম কনস্ট্যান্ট বলে সব সময় আমি মোলস বসিয়ে করে নেব। সব সময় ভলিউম থেকে ডিভাইড করে করবে, ওস্তাদি মারবে না। ঠিক আছে, চলো সলভ করো। ভলিউম সেম হলেও, তোমার ভলিউম কেটে গেলেও তোমাকে ভলিউম নিয়ে করতে হবে, তাহলে কোশ্চেন ভুল হবে।
হয়েছে done. বড় বড় এই পুরো অঙ্ক ম্যাটার করে এই সেকেন্ড পার্টটার উপর। এখানে তুমি যা বসাবে ইকুইলিব্রিয়াম টাইমে ওটা ফ্যাক্টর ওটার উপর অঙ্ক তোমার ডিসাইড করবে তোমার কোশ্চেন তুমি যেটা করছো ওটা ঠিক কি না ভুল। চলো নেক্সট। একটু ডিফিকাল্ট এক্স্যাক্টলি না, ক্লাসে করব আর একটা তোমরা হোমওয়ার্কের জন্য করবে, ঠিক আছে? চলো এটা করো। n2 अगेन এর kp আর kc এক্সপ্রেশন বের করবে, ফরম্যাট এটা n2 plus 3h2 gives 2nh3, রাইট? এটা ধরে নাও a আছে আর আমি ইনিশিয়াল মোল সেম রাখছি, t is equals to 0, তাহলে এখানে কি হবে 0, রাইট? আফটার টাইম t ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়েছে, তাহলে এখান থেকে কত মাইনাস করব x, কিন্তু এর একটা x কটা হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন হবে, তিনটে 3x, কিন্তু এখানে তৈরি কত হবে 2x। এটা যদি কারেক্ট হয় কোশ্চেন কোনোদিন ভুল হবে না, কিন্তু এখানে যদি স্টোইচিওমেট্রি ভুল করো গড, ঠিক আছে? এটা তুমি কি পেলে, মোলস এট ইকুইলিব্রিয়াম, কি পেয়েছো মোলস এট ইকুইলিব্রিয়াম। তাহলে কনসেন্ট্রেশন এট ইকুইলিব্রিয়াম এখানেই লিখে নি, কি হবে a - x/v, যেটা কন্টেনারের ভলিউম ধরে নাও, তারপর কি হবে a - 3x/v, আর এটা হবে 2x/v। এবার তুমি ল অফ মাস অ্যাকশন অ্যাপ্লাই করো, kc হয়ে যাবে NH3 2/n2 into H2 to the power 3, রাইট? চলো এখানে অ্যামোনিয়ার জায়গায় কি বসাবো, 2x/v হোল স্কয়ার বাই n2 এর জায়গায় কি বসাবো, a - x/v, আর এখানে কি বসাবো, a - 3x/v টু দি পাওয়ার হোল কিউব। দেখো এখানে ভলিউম থেকে যাচ্ছে, এখানে ভলিউম কিন্তু ক্যান্সেল আউট হবে না, বিকজ এখানে v কিউব আর এটা v টু দি পাওয়ার 4 হচ্ছে। চলো kc এর এক্সপ্রেশন ক্যালকুলেট করো, 4 x² into v to the power 4 by a - x into a - 3x/ whole cube। এখান থেকে v² থেকে আমি স্কয়ার কাটবো, তো এটা v² হবে, তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি আসছে, 4x² into v² by a - x into a - 3x whole cube। যদি এটা b হতো তাহলে এটা কি হতো, b - 3x by whole cube। ইনিশিয়াল মোলস
সেম নাও হতে পারে, আমি এখানে ইনিশিয়াল মোল সেম করছি, নাও হতে পারে। এটা যদি 10 হতো, এটা যদি 5 হতো, তাহলে কি হতো 10 - x, আর এটা হতো 5 - 3x, রাইট? তো এটা হয়ে গেল কেসি। এবার যদি জিজ্ঞেস করে এখানের কেসি কি ভলিউমের উপর ডিপেন্ড করছে, आंसर হবে হ্যাঁ। আগের কোশ্চেনের কেসি ভলিউমের উপর ডিপেন্ড করছিল না, বিকজ কেসির মধ্যে কোনো ভলিউম বেশি সব ক্যান্সেল আউট হয়ে গেছে, বাট এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে এখানে যদি তুমি ভলিউম ইনক্রিজ করবে তাহলে এই ইকুয়েশনের কেসিও কি হবে, বেড়ে যাবে, মানে বেশি প্রোডাক্ট ফর্ম হবে। আর হেবার্স প্রসেসে ওটাই করে, এই যে চেম্বার হয় এখানে ভলিউম এক্সপ্যানশনেবল চেম্বার হয়, তো কি করে ভলিউম যখন এক্সপ্যান্ড হয় তাহলে কি হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যায়, বেশি অ্যামোনিয়া তৈরি হয়, রাইট? এটাকে হেবার্স প্রসেস বলে। আচ্ছা, এবারে কেপি ডিরাইভ করব আমরা। কেপি কেসি ইকুয়েশন ছাড়া আমরা একটু খেটে ডিরাইভ করব। চলো এখানে ফার্স্ট আমরা টোটাল মোলস লিখে নিই অ্যাট ইকুইলিব্রিয়াম। তো টোটাল মোলস ইকুইলিব্রিয়ামে কি হবে দেখো, a - x plus a - 3x plus 2x, এটা কি হবে ওটা বলো, -4x a - 2x হবে। চলো মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ক্যালকুলেট করে নি, কি হবে মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, মোলস অফ নাইট্রোজেন বাই টোটাল মোলস। মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন ইকুইলিব্রিয়ামে মোলস হচ্ছে a - 3x বাই টোটাল মোলস হচ্ছে a - 2x। মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া কি হবে, মোল ফ্র্যাকশন এট ইকুইলিব্রিয়াম বাই টোটাল মোলস 2x বাই a - 2x। ক্লিয়ার? চলো এখানে টোটাল প্রেসার P ধরে নাও, তাহলে প্রেসার অফ নাইট্রোজেন কি হবে, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন ইনটু টোটাল প্রেসার, সেটা কি হবে a - x বাই a - 2x ইনটু P। প্রেসার অফ হাইড্রোজেন কি হবে, a মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন কত আছে a - 3x বাই a - 2x ইনটু P। প্রেসার অফ অ্যামোনিয়া কি হবে, মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া ইনটু P, সেটা কি হবে 2x বাই a - 2x ইনটু P। তাহলে এবার কি হবে কেপি, কেপি কি হবে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া হোল স্কয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। তো পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া কি আছে 2x বাই a - x হোল স্কয়ার ইনটু P বাই a - x বাই a - 2x ইনটু a - 3x বাই a - 2x এর হোল কিউব, এখানে p হবে আর এখানে p কিউব হবে, p কিউব আর উপরে p স্কয়ার হবে। তাহলে কেপির যে এক্সপ্রেশন আছে p স্কয়ার, আর এখানে p আর p কিউব মিলে কি হবে p টু দি পাওয়ার 4, তো তলায় p স্কয়ার থেকে যাবে, তাহলে কি হয়ে যাবে 4x স্কয়ার বাই a - x হোল স্কয়ার अपॉन a - x into a - 3x whole cube upon a - 2x এর whole cube, না পাওয়ার 4 হবে, এটা পাওয়ার So a minus 2x over cube 4x square by a minus 2x. a minus 2x a minus 2x a minus 2x to the power 4 আর এখানে কি হবে p স্কয়ার থাকবে। এবার দেখো a minus 2x হোল স্কয়ার, এখানে কি আছে a minus 2x to the power 4, তো এটা ক্যান্সেল আউট হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে এখানে কি হবে স্কয়ার হয়ে যাবে, রাইট? পরে ফাইনাল এক্সপ্রেশনটা ঘুরিয়ে লিখে নাও, ফাইনাল এক্সপ্রেশনটা আমি এখানে লিখছি বেস নিন বলে, kp আসবে 4x square by into a minus 2x whole square by
a minus x into a minus jx whole square by b square এটা আসবে ফাইনাল এক্সপ্রেশন। এবার এখানে দেখে খুব ভয়াবহ মনে হচ্ছে, মনে রাখবে যখন তোমাকে নিউমেরিক্যাল করতে দেবে অ্যালফাবেটস দেবে না, ভ্যালুজ দেবে। যখন তুমি এখানে ভ্যালুজ বসাবে সলভ করে করে ছোট ছোট ভ্যালুজ আসবে, এই ছোট ছোট ভ্যালুজ নিয়ে তোমাকে কাজ করতে হবে। অ্যালফাবেটস এটা তো ফরম্যাট, এখানে ইনিশিয়াল মোলস এই কোনদিনই থাকবে না, 10 দিয়ে দেবে বা 20 দিয়ে দেবে। তুমি এটা তোমাকে শেখানো হচ্ছে যে তুমি প্রসিড কিভাবে করবে ইকুয়েশন, বুঝতে পেরেছো? স্যার ওই জায়গাটাও দিয়ে দেবে তো, ওই যে 3h এর নিচে যেটা a রয়েছে ওটাও দিয়ে দেবে তো, এই যে উপরে কোথায়? ফার্স্ট লাইন সেকেন্ড লাইন তার উপরে না না আর বাদিকে না না স্যার ওই যে 3 ওটা ডান দিক। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এটা দিয়ে দেবে তো, না না ওই এটা হ্যাঁ হ্যাঁ তার উপরে এটা তার উপরে এটা হ্যাঁ ওটাই তো হ্যাঁ ওটাই তো ইনিশিয়াল মোলস। যখন টাইম স্টার্ট হচ্ছে তখন যেটা তোমার কাছে আসে সেটাই তো ইনিশিয়াল। ইনিশিয়াল মানে স্টার্ট হচ্ছে রিঅ্যাকশন, এখন স্টার্ট হয়নি, এটা ইনিশিয়াল। চলো বাকিটা এখানে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।